হিন্দুরা ভাবতো হয়তো ও মুসলমান, মুসলমানরা ভাবতো হয়তো ওরা ইসলাম বেশি। জগন্নামে কাফের ভাগিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। নমস্কার, আমি প্রশান্ত মণ্ডল। নমস্কার, আমার নাম রাজকুমার মণ্ডল। রাজকুমারের কাছ থেকে রবীন্দ্রনাথ সম্পর্কে আরো কয়েকটি তথ্য আমরা জেনে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা দেখি যে সেই যে রবীন্দ্রনাথ ঠাকুর মধ্যভবনে যখন থাকছে, তার বিরোধিতা করে বিভিন্ন সাহিত্যিক মহল, বিভিন্ন লেখক গোষ্ঠী তাকে আক্রমণ করছেন। আবার শেষমেশ দেখছি যে রবীন্দ্র বলয়ের মধ্যেই কিন্তু তারা আবার নিহিত হয়ে যাচ্ছেন। যারা যারা একেবারে জাননি তারাও শেষমেশ তার প্রতি বিশাল এক কৃতজ্ঞতা স্বীকার করছেন। একদম একদম। তো সে প্রসঙ্গে যখন কথা উঠে আসলো, তখন এটা একটা দিক অবশ্যই আমাদেরকে মানতে হবে যে রবীন্দ্র বিরোধী যেসব কবি বা সাহিত্যিক যারা সে সময় কবিতা লিখেছে বা সাহিত্য চর্চা করেছে, সেদিক থেকে আমরা যদি সেটা মেনে নিতে পারি যে সেটা বিরোধিতা করেছে, তাহলে এটাও আমাদেরকে মানতে হবে যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ যখন মারা গেছে বা এই যে আজকের দিন চলে গেছে, তখন কিন্তু রবীন্দ্রনাথকে নিয়ে আবার রবিহারা কবিতা রচনা করছেন। সেটা কি করে লিখতে পারে? তাই থাকতো তাহলে সেখানে আমরা দেখতে পারি, এবং সেই কবিতাটা আমরা যদি ভালো করে দেখতে যাই, তো সেখানে যেসব লাইনগুলো মানে সুন্দর করে দেওয়া আছে, সে অনেক বড় কবিতা অবশ্য, সেখানে কিন্তু আমরা খুব স্পষ্টভাবে বোঝা যায় যে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথের কতটা মানে প্রিয় ছিল, বা এবং রবীন্দ্রনাথ কাজী নজরুল কতটা প্রিয় ছিল, সেটা আমরা কিন্তু সেই কবিতার মানে এতেই বোঝা যায়। একদম, মানে তার ভাব প্রকাশ করলে যে আমরা পুরোটা জানতে পারবো যে রবীন্দ্রনাথকে কতটা কাজী নজরুল ভালোবাসতেন এবং তার যে আন্তরিকতাতে আমরা বুঝতে পারি। এদিকটা একদম খুব সুন্দর। এবং শুধু শুধু যে আমরা কাজী নজরুলকে বলছি তা না, কাজী নজরুল ছাড়াও যেসব আরো কবি বা সাহিত্যিক আছে তারাও কিন্তু পরবর্তীতে রবীন্দ্রনাথ বলয়ের মধ্যে আসছে। তাহলে সেখান থেকে আমাদেরকে ভালোভাবে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে রবীন্দ্রনাথ বিরোধিতা অবশ্যই হয়তো কিছু সাময়িক কালে এটা ঘটেছে বা করেছিল, কিন্তু পরবর্তীতে সে রবীন্দ্রনাথের এসে সে জায়গাতে সে কিন্তু আবার সম্মান বিনিময় করতে হয়েছে। এই রবীন্দ্র বিরোধিতা হয়েছিল বলেও কিন্তু আমরা বাংলা সাহিত্যের বিভিন্ন স্বাদের আরো লেখা তারা যে উপহার দিয়েছেন, এটা বিরাট সৌভাগ্য। কিন্তু তারও মূলে কিন্তু সেই রবীন্দ্রনাথই আছে। একদিকে রবীন্দ্রনাথকে তারা ভালো করে বুঝছেন, পড়ছেন, রাতারাতি এমনও শোনা যায় বেশ কিছু লেখক গোষ্ঠী আজকে এখনই রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু প্রকাশিত হলো, সারা রাত্রের মধ্যে সেটাকে পড়ে তার ভাবার্থ, তার বিরোধিতা কেমন করে করা যায় তার একদম পুরো খসড়া তৈরি করে ফেলতেন। তাহলে রবীন্দ্রনাথকেও কতটা বিশ্লেষণ তারা করতেন, সেটাও তো একটা বিশাল জায়গা। যে বিরোধিতা মানে যে একটা বিশাল খারাপ কিছু তা নয়, সেই তার মধ্যে যে ক্রিয়েটিভিটিটা আছে, সৃজনশীল সত্তা, সেটাকে কিন্তু ফুটিয়ে তুলছেন। প্রকৃতপক্ষে যদি আমরা খুব ভালো করে দেখতে চাই যে বিরোধিতা করা মানে হচ্ছে যে খারাপ দিক না, কারণ হচ্ছে কারোর মধ্যে 100% কিন্তু ঠিক থাকে না, একদম কোনো না কোনো কিছু ভুল ভ্রান্তি থাকে। সেদিকটা কেউ যদি তুলে ধরে তবেই সেটা সঠিক হয়। সেটাকে আমরা বিরোধিতা আকারে দেখবো না, একটু ভালো দিক, অবশ্যই ভালো দিক। কেউ যদি আপনার বিরোধিতা করে তো আপনার ভুল দিকটাকে তুলে ধরেছে, সেটা আপনাকে শুধরে নিয়ে ঠিক করা উচিত। তাহলে রবীন্দ্রনাথের আরো ভালো কিছু উপহার, যে কবিতাগুলো বা লেখাগুলো আমরা পেয়েছি, সেগুলো আমাদের কাছে আরো ভালোভাবে এসেছে, সেটা কিন্তু আসতো না। এই বিরোধী কবিতারও কিন্তু এর একটা বড় ভূমিকা এখানে গ্রহণ করেছে। তারপরে আমি একটা কথা বলবো, রবীন্দ্রনাথ বিরোধিতা কবিতার মধ্যে যেমন কাজী নজরুল নিজেকে এটা মানতো বা এক সময় সেটা মেনেছিল হয়তো, বা তার একটা কবিতা খুব সুন্দর আছে, আমার কৈফত। এই কবিতাটা একটু আমাকে শোনাতে খুব ভালো লাগে। হ্যাঁ, সেই কবিতাটা এরকম বলা আছে, যেমন তিনি রবীন্দ্রনাথের কথা স্মরণ করে হয়তো বলছেন যে গুরুপন তুই করেছিস শুরু তলোয়ার দিয়ে দাড়ি চাচা। মানে ঈশ্বর এক এমন তলোয়ার দিয়েছেন যা নিয়ে তিনি বিরাট সাম্রাজ্য জয় বা কিছু করতে চান, আর সেটা দিয়ে সেটা না করে তিনি দাড়ি কামার কাজটা করছেন। এইটা আমার কৈফিয়ত কবিতায় আছে একদম। হ্যাঁ, তো বিষয়টা এরকমই। কিন্তু আপাত দৃষ্টিতে এরকম মনে হলেও মানে সে সময় কাজী নজরুল ইসলামের বিরোধিতাও কম হয়নি। তো সমাজের বিভিন্ন স্তরের মানুষ, হিন্দুরা ভাবতো হয়তো ও মুসলমান, মুসলমানরা ভাবতো হয়তো ওরা ইসলাম বেশি। এই ওই কবিতার মধ্যে আর একটা খুব সুন্দর লাইন আছে, ওই যে যেমন এইটা তো জগন্নামে কাফের ভাগিয়া খুঁজি টিকি দাড়ি নারী কাছা। এই যে বিষয়গুলো আমার কৈফিয়ত কবিতা কিংবা আরো বেশ কিছু কবিতার মধ্যে রবীন্দ্রনাথ কাজী নজরুল ইসলাম তো তার যে বাস্তব সত্তা, যে বাস্তব চলমান বিষয়গুলোকেই তো তুলে ধরতেন। এই হচ্ছে বিষয়। আজকের বিশেষ দিনে কথাগুলি মনে পড়লো, আমাদের আলোচনা প্রসঙ্গে এগুলো উঠে আসছে, সেগুলো তুললাম। আমরা সাহিত্য রচনার মধ্যে থেকে আছি, সংসারের বিভিন্ন কাজের পাশাপাশি যেটুকু হয় সেটুকু তুলে ধরি। তবে আজকের এই বিশেষ দিনে কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ করার জন্যই
কয়েকটি কথা বলার জন্য আজকে এই বিষয়টিকে আমরা ভাবলাম দুজনে মিলে একটু আড্ডা দেওয়া যায়, তাই দিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের আলোচনায় কোনো ভুল ভ্রান্তি থাকলেও আপনারা শুধরে দেবেন। ধন্যবাদ, নমস্কার। নমস্কার।